আসসালামু আলাইকুম। মোহমায়ার বাহুডোরে পর্ব ৩৫। লেখিকা সাদিয়া। ফেনীর সীমান্তবর্তী এলাকা হওয়ায় বর্ডার ক্রাইম করা এখানে অনেক সহজ। আজহার পাটোয়ারি তেমনই এক ভয়াবহ ক্রিমিনাল। অথরিটি থেকে যে খবর পেয়েছিল তাতেই মুখ গুজে বসে থাকেনি সে, নিজেও গোপনে চালিয়েছে অভিযান। আজহার পাটোয়ারি ভাবতে আজহার পাটোয়ারি ভারতে অস্ত্র, কালো টাকা, ইয়াবা পাচারের সাথে জড়িত। ভারত থেকে গোপনে এক অবৈধ উপায়ে এসব আদান প্রদান করা তার নিয়মিত কাজ। এমনকি ইয়ারা সহ সকল মাদকাদ্রব্য সে বাংলাদেশে সাপ্লাই করে। বর্তমানে মাদকদ্রব্য যুব সমাজকে ঠিক কতটা ধ্বংসের মুখে ফেলেছে তা বলার অপেক্ষায় রাখে না। আজহারকে ধরতেই এবং মায়েরাও ফেনীতে আছে বিধায় নিজের কাজের সাথে আরেকজনের কাজের অদলবদল করে নিয়েছে ইহাম। এর জন্য অবশ্য তাকে প্রশাসনিক ঝামেলা পোহাতে হয়েছে। সিও এর কাছ থেকে অনুমতিও নিতে হয়েছে। সেদিন রাতে অপারেশনে গিয়ে জানতে পেরেছে হিমেলের বউ এর মামাতো ভাই হয় আজহার পাটোয়ারি। সূত্রটা এত কাছের পেয়ে আর সুযোগ ছাড়েনি ইহাম। রাতেই প্ল্যান করেছে ইব্রাহিমের সাথে, কিন্তু দুর্ভাগ্যের বেড়াজালে আজহার আগেই তার প্রাণভোমরায় টান দিয়েছে। পরিকল্পিত প্ল্যান চেঞ্জ করলেও উন্মাদের মতো ছটফট করতে থাকা বিক্ষুব্ধ মস্তিষ্কে আরেক দারুণ নকশা এঁকে নিয়েছিল নিজ মনে। নিজের ব্যক্তিগত মানুষটাকে যেমন পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, তেমনি আজহার পাটোয়ারির নাগাল পাওয়ার ছিল উদ্দাম মনোবল আর স্পৃহা। তাই তো যখন তার উত্তপ্ত মস্তিষ্কের সেল তাকে সজাগ করেছে, জানান দিয়েছে এক সূত্রের, যেটা ওই ঘর থেকেই শুরু। তখনই ইব্রাহিমের সাথে নিজের নিগুড়ো ছকটাও সাজিয়ে নিয়েছে সে। সিও এর মাধ্যমে ফেনীর এক সেনাবাহিনীর ফোর্স পাঠাতে বলে, সেই সাথে এইচকিউ এর অনুমতি নিয়ে নেটওয়ার্ক ব্যাক আউট করার জন্য জ্যামার ব্যবহার করার অনুমতি নিয়েই সে ভেতরে এসেছে। কানে সন্তর্পণে ব্লুটুথ গুজে রেখেছিল নির্দিষ্ট সংকেতের আশায়। জ্যামার পুরোপুরি কাজ করতে তখনও 10 মিনিটের মতো ছিল তার কাছে। তাই তো এই অবস্থায় এসে মায়রাকে দেখে কলিজা কামড়ে ধরা যন্ত্রণার মাঝেও বকা দিয়েছে, ধমকা ধমকিও করেছে। কিন্তু হায় ভাগ্য কি তার সাথে শেষমেশ ছলনার খেলা শুরু করে দিয়েছে নাকি। ঠিক যখন অস্থিমজ্জা সহ উপলব্ধি করল এই মেয়েটা ছাড়া কুলকিনারা বিহীন ছন্নছাড়া দিশেহারা এক পথচারী, কেবল ঠিক তখনই ভাগ্য তার সাথে এমন মর্মান্তিকভাবে ছলনার ছক কষতে পারে না যে মেয়েটাকে ছাড়া তার হৃদয়স্পট ধোঁয়াশা ধুধু করা মরুভূমি রূপ। সেই মেয়েটাই কি নিয়তির জাতাকলে তাকে পিষ্ট করে দিতে চাইছে নাকি। ওই তো কি রকম করে মাটিতে নিস্তেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মায়েরা কি তাকে ভৎসনা করছে এইভাবে অসহায় রূপে দেখে, নাকি তাকে পৃথিবীর ভয়ঙ্কর এক শাস্তি দিয়েছে তার সাথে কঠিন ব্যবহারের প্রেক্ষিতে। মেয়েটার আশপাশ এমন রক্তে ভিজে টইটুম্বুর হয়ে আছে কেন? মায়েরা চুপসে যাচ্ছে যে। মেয়েটা কেন ওভাবে মাটিতে শুয়ে রইল? কথা বলছে না কেন? মেয়েটা কি বুঝতে পারছে না তার ভেতরটা তীব্র যন্ত্রণা, হাহাকার, প্রগাঢ় শঙ্কায় থরথর করে কাঁপছে? বুকের গহীন থেকে আসা ব্যথাতুর করুণ চিৎকারগুলি কি শুনতে পাচ্ছে না ওই মেয়েটা? তাকে এভাবে শাস্তি দেওয়ার অধিকার এই বেয়াদব মেয়েটাকে কে দিল? কোনো
হারামির পুতের কাজ এটা। মায়েরা কোন নিগ্রহের সরোবরে তাকে ডুবিয়ে মারার বদ্ধ পরিকল্পনা করছে। দরজায় বাহির থেকে আসা তীব্র শব্দ, এক শব্দে শরীর ঝাঁকুনি দিয়ে কেমন কেঁপে উঠল ইহাম। গায়ে ধাক্কা লাগতেই ঝটকা খেয়ে স্তম্ভিত ফিরে পেল সে। স্বচ্ছ কাচের মতো ঝলঝল করে উঠল রক্তে রঞ্জিত নিথর হয়ে আসা মায়রার গতরখানা। এইটুকুন শরীরটা নিয়ে শানিত ধারার উপর মেয়েটা ঠাই পড়ে আছে। ঝাপসা চোখে মায়রার মুদে আসা নেত্রপল্লব দেখেই ভয় যন্ত্রণা তাকে খামচে ধরল। গগন বিতারক এক বিভৎস চিৎকারে কেঁপে উঠে গোটা ঘরটা। তৎক্ষণে ঘরে আসা ইব্রাহিম সৌম্যের সাথে ফেনীর 3 সেনাও নড়ে উঠল নিজেদের জায়গা থেকে। ইহামের পানি টলটলে লাল লাল হিংস্র চোখ দুটি কেমন যেন গাড় শিউড়ে দেয়। পুরো পাগলের মতো চেঁচিয়ে জীবন ছুটিয়ে দৌড় দেয় মায়রার নিকট। শক্ত হাতে মায়রার বাহু চেপে মাটি থেকে ওঠায়, মৃদু ঝাঁকিয়ে দিয়ে কম্পিত দৃঢ় কণ্ঠে শুধায়, এই মায়রা, চুপ করে থাকার মানে কি? ওঠো তাড়াতাড়ি, ফিরতে হবে তো আমাদের। দেখো সব ঠিক হয়ে গিয়েছে। ইহাম যেন জ্ঞানশূন্যের মতো মায়রার কাছে পরপর মায়রাকে ডেকেই যাচ্ছে, কিন্তু মেয়ে এবার 2 চোখের পাতা একেবারে বন্ধ করে নিয়েছে, যেন বিগত কিছু পূর্বের কষ্টগুলি তাকে ক্লান্ত বানিয়ে দিয়েছে। এবার মেয়েটা চুপচাপ ঘুমিয়ে আছে, বন্ধ চোখের পাতায় ক্লান্তি, বিষাদের ছাপ। ইব্রাহিম কি করবে তার মাথায় কিছুই আসছে না। ক্রিমিনাল ধরার গুরুতর কাজটাও যেন ভুলে বসেছে সে। অনর চোখের মণিতে কেবল অস্বাভাবিক ক্যাপ্টেনকে দেখার আকুলতা। চিরপরিচিত, সবসময় এক স্বভাবে থাকা মানুষটার এমন এলোমেলো উন্মাদ রূপ আর খাপছাড়া কথা বাকরুদ্ধ করে দিয়েছে ইব্রাহিমকে। দৃঢ় মনোবল আর অদম্য সাহসিকতার লোকটার অবুঝপনায় সে নির্লিপ্ত। এই মেয়ে, ডাকছি, শুনতে পাচ্ছ না? মায়রা, ওঠো বলছি। দেখো, আমার আর ধৈর্যের পরীক্ষা নিও না, মেজাজ বিগড়ে যাচ্ছে, পরে আরও বকা খাবে তুমি। তাড়াতাড়ি উঠো বলছি, শুনতে পাচ্ছ তুমি? ওঠো মায়রা। ইহাম পাগলের প্রলাপের মতো অনর্গল ডাকতে লাগলো মায়রাকে। অবুঝ বেপরোয়া ইহাম বুঝতেই চাইছে না নিজের ব্যক্তিগত মানুষটার ওই করুণ হাল। সে একেবারে জেদ্দি হয়ে ডেকে গেল মায়রাকে। ইহামের টিমের বাকিরা আর শহর থেকে আগত সৈনিক মিলে পরিস্থিতি সামাল দিতে উঠে পড়ে লেগেছে। সেদিকে ইহামের বিন্দুমাত্র মনোযোগ নেই, তার ধ্যান সবটা মায়রার নিকট। বুকের জ্বলনটা আরও বাড়ছে মেয়েটার কথা না বলাই। এবার কিছুটা কঠিন স্বরে বলে উঠল, এই মায়রা, কথা বলছো না কেন? দেখো, এবার বিরক্ত হচ্ছি আমি। তুমি তো জানো আমি কি রকম। এখন হুট করে রাগ উঠলে কিন্তু যা মন চায় তাই বলেই বকবো, খুব বকা খাবে। তাই আমায় না রাগিয়ে তাড়াতাড়ি ওঠো। মায়রা একদম নিস্তব্ধ, নিঃশব্দ। মেয়েটা বুঝি গতর ছেড়ে দিন দুনিয়ার সব চিন্তা চেতনা ভুলে ঘুমাতে বসেছে। হাত পা গুলি ঠান্ডা হয়ে এসেছে, রক্তের ধারা বাড়ছে। ইহাম এবার রেগে দাঁত কেটে বলে, এই বেয়াদব, কখন থেকে তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? উঠবি নাকে গালে ঠাস করে লাগাবো আমি। আমার সাথে বেয়াদবি না করলে তোর চলে না, না? মায়েরা, ভালোই ভালোই ওঠো বলছি, আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে আছে। এত বড় স্পর্ধা তুই কোথায় পেলি? আমার ডাকে না উঠে শুয়ে আছিস। দেখ মায়রা জান আমার, প্লিজ তাড়াতাড়ি উঠে পড়। এবার আমার সত্যি খুব বিরক্ত লাগছে, প্লিজ জান ওঠ। ইহামের পাগলামি দেখে ইব্রাহিম স্তব্ধ। তার অবাক বিস্ময় ভাব সেই পর্যায়ে গিয়েছে যে এগিয়ে গিয়ে যে ইহামকে কিছু বলবে তার সাহসী হচ্ছে না। মূলত সে কল্পনাতেও কোনো দিন হয়তো ইহামকে এভাবে ভাবেনি। ইহাম যেন পাগল হয়ে উঠেছে নিজের স্ত্রীর জন্যে। এই মর্মান্তিক ঘটনা সে মানতে না চেয়েই বরং যেন জোর করে হলেও মায়রাকে টেনে তুলে সে। কিন্তু এভাবে চুপ করে থাকাও তো যাচ্ছে না। মায়রার অবস্থা দেখে মনে হচ্ছে সময়ের সাথে সাথে খুব খারাপ কিছু হবে।
এই যান, শোন না আমার কথা। এবার ইহামের গলা কাঁপছে, বড্ড আদুরে শোনাচ্ছে তার কণ্ঠ। প্লিজ লক্ষ্মীটা আমার ওঠ, দেখ তোর জন্যে আমার বুকের ভেতরটা দাপাচ্ছে। আমার খুব অস্বস্তি হচ্ছে, দমটা বন্ধ হয়ে আসছে রে। প্লিজ আমায় শাস্তি দিস না, আর কষ্ট না দিয়ে তাড়াতাড়ি উঠে পড়। এক বাহুতে মায়েরা কে খুব আলতো করে চেপে ধরে অন্য হাত দিয়ে আদুরে আদুরে স্পর্শে লেপে দিচ্ছে তার মুখের ওপর। কম্পিত ঠোঁটগুলি নাড়িয়ে ললাটে মৃদু চুমু খেতেই ইহাম বৃষ্টির মতো ঝরঝর করে কেঁদে উঠল। তার কান্নার দাপট ইব্রাহিমকে যেন ভিন্ন কোনো গ্রহে নিয়ে গিয়েছে। পুরো হতভম্ব হয়ে গিয়েছে সে। দ্রুত এগিয়ে গেল, কিছু বলবে তার আগে ইহাম বুক ফাটা চিৎকার করতে লাগলো, এই আমার মিসেস পিচ্চি চৌধুরী, আমাকে শাস্তি দিবি, বকবি, ঝগড়া করবি, বেয়াদপি করবি, যা ইচ্ছে করিস আমার সামনে থেকে করবি। প্লিজ জান, আমার ভেতরটা আর জ্বালাস না। তুই চোখ খোল, কথা বল আমার সাথে। তুই শুধু আমার বুকে থাক, আমি এটুক চাই। জান প্লিজ কথা বল। আমার রন্ধ্রে রন্ধ্রে তোর তীব্রতা ছেয়ে গেছে জান। সেগুলি না কাটিয়ে তুই আমায় শাস্তি দিতে এভাবে নীরব হতে পারিস না। ফেনীর হাসপাতালে নিতে নিতে এখানে অনেকটা সময় লস হয়ে গিয়েছে। ততক্ষণে মাথা আর বাম হাত দিয়ে রক্তক্ষরণের মাত্রা বেশ বেড়েছে। পুরো গাড়িতে মায়েরা চোখ মুদেছিল গভীরভাবে, আর ইহামের বুকে চলছিল ভয়ঙ্কর জলোচ্ছ্বাস। এক বিন্দু স্বস্তি নামক অনুভূতিটা ঠাঁই পায়নি তার হৃদয়ের গভীরে। পুরোটা পথ কেবল মায়রার রক্তে চুয়ে পড়া মাথাটা বুকের সাথে লাগিয়ে রেখেছে। বিড়বিড় করে বুলি আওড়েছে, এই জান চোখ খোল, দেখ সব ঠিক হয়ে যাবে। তুই প্লিজ চুপ থাকিস না, তাকিয়ে দেখ। এই মায়রা। হাসপাতালে পৌঁছে সিনিয়র ডক্টর মায়রার অবস্থা ক্রিটিক্যাল দেখে সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে ঢাকা ট্রান্সফার করাতে হবে। গুলিবিদ্ধ হাতের অবস্থা নাজুক, মাংসের ভেতর দেবে উপরের অংশ কেমন বিন্দু আকার ধারণ করেছে। থেতলে যাওয়া মাংস দিয়ে ঢেকে গেছে পুরো ক্ষতটা। কালশিটে হয়ে এখনো চুইয়ে চুইয়ে তাজা রক্তের দেখা মিলছে। নির্ঘাত অস্ত্রোপচারের মাধ্যমে সেটা বের করতে হবে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ডক্টর ঢাকায় ট্রান্সফার করার কথা বলতেই তেলে বেগুনে ফুঁসে ওঠে ইহাম। ডক্টরের সাদা ইউনিফর্মের কলার চেপে ধরে আগুন ঝরা কণ্ঠে নিজের ক্রোধ প্রকাশ করে, কোন বালের ডাক্তারি পাশ করেছিস তুই? একটা রোগীকে ভালো করে না দেখে কি করে এই কথা বলতে পারিস? তোকে সার্টিফিকেট কোন মাগার বাচ্চা দিয়েছে? এখনই ঠিক কর ওকে। আরে আশ্চর্য, ছাড়ুন, কলার ছাড়ুন। কি করছেন কি আপনি? পেশেন্টের অবস্থা শোচনীয়, বড় ধরনের ক্ষতির হাত থেকে বাঁচাতে আগে তার দিকে খেয়াল করুন। ইহামের টিমের দুজন সোলজার তাকে ছাড়িয়ে নিল। ইব্রাহিম ক্ষীণ গলায় জানায়, কি করছেন কি ক্যাপ্টেন? শুধু শুধু ঝামেলা বাড়াচ্ছেন আপনি, শান্ত হন প্লিজ। ইব্রাহিমের কথায় কোনো জবাব না দিয়ে ইহাম ডাক্তারের দিকে রক্তচক্ষু ভাবে তাকালো। বিক্ষিপ্ত গমগম আওয়াজে বলল, প্রাথমিক যা যা লাগে তা ইমিডিয়েটলি করুন, একটুও যেন আর রক্ত না ঝরে, ফাস্ট করুন। শেষের কথাটা চেঁচিয়ে বলে ইহাম লম্বা লম্বা পায়ে সেখান থেকে চলে গেল। কেমন পাগল পাগল হয়ে ব্যস্ত ভঙ্গিতে ফোনে কোনো নাম্বার খুঁজে চলেছে। কাউকে কিছু একটা বলে আবারও অস্থির হয়ে চলে এলো। তার এমন অস্থির পাগল পাগল ভাব দেখে কেঁদে উঠেন শিরিন বেগম। ছেলের গায়ে মমতার আদুরে হাত বোলাতে বোলাতে বলেন, বাপ আমার, এমন করিস না, একটু শান্ত হ তুই। পারছি না মা, এটা করতেই পারছি না। এমন করে না বাবা, কিছু হবে না, একটু স্থির হ তুই। এত অস্থির হলে তোর শরীর খারাপ করবে। প্যান্টের পকেট থেকে ফোনের বিপ বিপ আওয়াজে বিরক্ত হলো ইহাম। তাকিয়ে দেখে মায়রার মা কল দিয়েছে।
এই সময়ে ওনার কল পাওয়াটা যেন তাকে আরো বিরক্ত দেখালো। কালো প্যান্টের সাথে জড়ানো সাদা শার্টটা মায়রার তাজা উষ্ণ রক্তে মাখো মাখো হয়ে আছে। এই শার্টটা গা থেকে খুললে আর পরার উপযোগী হবে না। হাত এবং মুখের কিছু অংশেও রক্ত শুকাতে আরম্ভ করেছে। সেই অবস্থাতেই কল বেজে চলা ফোনটা হাতের উপর উঁচু করে শ্রাগ গলায় বলে, ওনাকে কে খবর দিয়েছে? সবাই তার এই প্রশ্নে চুপ থাকা দেখে ইহাম মেজাজের খেই হারিয়ে বসল। হাসপাতালের করিডোরেই গলা ছেড়ে চেঁচিয়ে বলল, কি হলো? বলছো না কেন? ওনাকে কে জানিয়েছে? আমি বলেছি, নরম সুরে জবাব দিলেন ইসহাক চৌধুরী। ওনাদের একমাত্র মেয়ে মায়রা, তার এই করুণ অবস্থার কথা ওনাদের জানাবো না? পরে কিছু একটা হলে তখন কি হবে? তুমি নিজের উকিলি বুদ্ধি ফলাচ্ছ মায়রার বিষয়ে। আগে ভাগে নিজেদের উপর থেকে দোষ ঝাড়তে চাইছো, তাই তো? তুমি যেটা ভাবছো সেটা নয় ইহাম। আর কি বলবে? কিছু হবে মানে? কিচ্ছু হবে না। ওই বেয়াদব মেয়েটার কিছু হতেই পারে না। আমাকে শাস্তি দিতে, কষ্ট দিতে এমন সে কখনোই করতে পারে না। ওর কিছু হতেই দিব না আমি। ওর যদি কিছু হয় তবে তো আমার জীবনটাই বৃথা। কি হবে আমার? যেখানে যদি নিজের বউকেই বাঁচাতে না পারি, সেফ রাখতে না পারি, তবে দেশের কোটি কোটি মানুষের নিরাপত্তায় কাজ করব কি করে আমি? আমি তো ব্যর্থ। বাবা আমার, ভেঙে পড়ো না, নিজেকে একটু শক্ত করো ইহাম। তুমি যে ওনাদের খবর দিলে, এখন কি জবাব দিব আমি? ওনাদের আদরের মেয়েকে আমি সুরক্ষা দিতে পারিনি, সেভ করতে পারিনি, ইভেন এখন পর্যন্ত সঠিক ট্রিটমেন্ট পর্যন্ত দিতে পারিনি। পারছি না। সেই অপারগতা কিভাবে জানাবো আমি ওদের? কোন মুখে ওনাদের সাথে কথা বলবো? কি জবাব দেব ওনাদের আদরের মেয়ের পরিণতি নিয়ে? ইসহাক চৌধুরী জবাব দিলেন না। ছেলের ভঙ্গুর গলা ওনার ভিত নাড়িয়েছে। ইহামের চেহারা স্পষ্ট, করুণ গলায় কাতর ভাব, যেন সর্বর্থ হারিয়ে দিশেহারা সে। খুব ভেবেচিন্তে তৃতীয়বার আসা কলটা রিসিভ করলো ইহাম। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে হাউমাউ করে কান্নার শব্দ ভেসে এলো। ওনার কান্না ইহামের এলোমেলো হৃদয়কে আরো অগোছালো করে দিল। হৃদয়টা দুরুদুরু করলো কষ্টে, গলা ধরে আসছে, চোখের পাতা ভারী হচ্ছে ক্রমশে। বাবা, আমার মায়েরা। এতটুকু বলে আবারও কান্নার আওয়াজ শোনা গেল। আহারে, কাল রাতে ছেলেটাকে নিয়ে ছুটেছেন হাসপাতালে, আজ আবার মেয়ের এই অবস্থা শুনে বাবা মার মন না জানি কতটা পুড়ছে। ফোনটা মায়রার বাবা মাহিন সাহেব নিয়ে ভাঙা গলায় প্রশ্ন করলেন, বাবা, আমার মেয়ে, ও ঠিক আছে তো? চিন্তার কিছু কারণ নেই তো? আমার মায়রা কোথায়? চিন্তা করবেন না, ওকে নিয়ে ঢাকা আসছি, হাতে সময় নেই। আপনি দয়া করে ওদিকটা সামলে নিন, চিন্তা না করে দোয়া করুন প্লিজ। বুকটা ফেটে আসছে ইহামে। দ্রুত কল কেটে সে মুখ ঘুরিয়ে চোখের গহ্বরে লুকিয়ে থাকা এক বিন্দু পানি যেটা আখির পাতায় এসে ঠেকেছে সেটাকে কেউ দেখার আগেই মুছে নিল সন্তর্পণে। ভার হয়ে আসা গলায় শুকনো ঢোকটাও গিলে নিল সে। বুকের ভেতরটা দহনের আগুনে পুড়ে কয়লা হয়ে যাচ্ছে। অসহনীয় যন্ত্রণায় ছটফট করছে অন্তঃকরণ। আমাদের আর সময় নষ্ট করা ঠিক হবে না, দ্রুত অ্যাম্বুলেন্স ঠিক করা জরুরি, শক্ত গলায় বললেন ইসহাক চৌধুরী। 5 থেকে 7 মিনিটের মধ্যেই চলে আসবে, সেটা নিয়ে ভাবতে হবে না। কেমন উদাস বিষণ্ণ গলায় বলল ইহাম। মলিন মুখটার ওপাশে তীব্র যন্ত্রণায় মুখটা বিষাক্ত হয়ে উঠেছে। ইচ্ছা হচ্ছে চিৎকার করে বলতে, আমাকে এমন শাস্তি দিও না মায়েরা। দেখো, এখনই আমি দম বন্ধ হয়ে মারা যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি আমি। এমন কঠিন হয়েও না আমার উপর মায়েরা। আমি তো দেখছি আমার চেয়ে বেশি কঠিন হয়ে আমাকে শাস্তি দিতে চাইছো মেয়ে।
এমন করলে তো আমি বদ্ধ উন্মাদ হয়ে যাব। ফিরে এসো প্লিজ জান, ফিরে এসো। বিকাল 4টার মতো হবে হয়তো। হাসপাতালের বিশাল মাঠে আকাশে গর্জন তুলে ঝাঁকুনি দিয়ে ধুলোবালি উড়িয়ে সেনাবাহিনীতে ব্যবহৃত M117 অন 171 SH মডেলের একটা হেলিকপ্টার এসে থামল। হেলিকপ্টারের বিশাল ব্লেডের বাতাসে আশপাশের যেন ধুলোর ঝড় শুরু হয়েছে। ডানা ঝাপটানোর বিকট শব্দে চারপাশ কাঁপছে। এত আওয়াজে হসপিটালে শত শত জোড়া চোখ উৎসুক হয়ে তাকিয়ে আছে বিষয়টা দেখার জন্য। এই হাসপাতালে কোন ভিআইপি লোকটা আছে যার জন্য হেলিকপ্টার চলে এলো? নিজেদের ব্যস্ততা ভুলেও অনেকগুলি লোক হেলিকপ্টারের দিকে চেয়ে আছে প্রশ্নাত্মক দৃষ্টিতে। তাদের চোখে মুখে খেলছে বিস্ময় আর কৌতূহল। ইব্রাহিম হতবাক হয়ে গেল। এত অল্প সময়ে ক্যাপ্টেন কি করে হেলিকপ্টার জোগাড় করে নিল? আর যাই হোক, ভেতরে অসুস্থ রক্তাক্ত হয়ে শুয়ে থাকা তরুণী যে ইহামের কাছে কতটুক দামি তা আজকে হাড়ে হাড়ে টের পেল সবাই। কিন্তু আফসোস, যার জন্য এই বাঁধনহারা উদ্বিগ্ন আর উন্মাদনা শুধু সেই দেখল না, মায়রার চোখের পাতার ঢুলুমুলু করছে। আধো আধো ইহামের মুখটা দেখতে পাচ্ছে সে। তিরতির করে কাঁপা খরায় শুকিয়ে যাওয়া ঠোঁটগুলি দিয়ে কিছু বলতে চাইছে সে, কিন্তু পারছে না। ডান হাতের তর্জনী আঙুলটা নাড়িয়ে হয়তো ধরতে চাইল ইহামকে, কিন্তু ক্ষীণ অসাড় শরীরে বুঝি অবশিষ্ট শক্তিটা নেই। ইহাম চট জলদি শক্তভাবে চেপে ধরল মায়রার হাতটা। হাতে কপালে সাদা ব্যান্ডেজের উপর দিয়েই ভেসে উঠেছে ছোপ ছোপ রক্তের দাগ। ব্যান্ডেজ জড়ানো হাতে উল্টো পিঠে গভীর ভাবে চুমু খেলো ইহাম। ব্যথায় বুকের হাড় ভেঙে আসে তার। মেয়েটাকে এই অবস্থায় কিছুতেই দেখতে পারছে না সে। বুকের ভেতর ঝলকে রক্ত উঠছে কোনো এক অজানা কারণে। দহনগুলি গলা চেপে ধরছে তার। যান প্লিজ যান, আর চোখ বন্ধ করো না, তাকিয়ে থাকো। দেখো কিচ্ছু হবে না, আমি আছি, একটু অপেক্ষা করো, তোমার কিচ্ছু হতে দিব না, সব ঠিক হয়ে যাবে, ভরসা রাখো আমার উপর। মায়েরা আস্তে আস্তে আবার চোখ মুদে নেয়। তা দেখে চিৎকার করে ওঠে ইহাম, ওই বেয়াদব মেয়ে, আমার কোনো কথাই কি তোর শুনতে ইচ্ছা হয় না? আমার সব কথাতেই তোর বেয়াদবি করতে হবে না? বললাম চোখ বন্ধ করিস না। ঠিকই বেয়াদবি করে সেটাই করলি। কি ভেবেছিস তোকে এমনি ছেড়ে দেব আমি? আমাকে পাগল বানিয়ে তুই চলে যেতে চাস? আমার থেকে নিস্তার পাবি তুই? তোকে তো ফিরতে হবে, আমার কাছে ফিরতেই হবে তোকে। মায়রা তৎক্ষণাৎ মায়রাকে কোলে তুলে নিল। নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে যতটুক দ্রুত সম্ভব হেঁটে নিচে নামলো। মাঠের দিকে হন্তদন্ত হয়ে ছুটতে লাগলো মায়রাকে নিয়ে। যত তাড়াতাড়ি ঢাকায় যাওয়া যায় সেই চিন্তা ইহামের। তার ভেতরে নিগুড় উত্থাল তৈরি করছে এই বিধ্বস্ত মায়রা। হেলিকপ্টারের ভেতরে ঢাকা কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল CMH এর একজন ডক্টর আর একজন নার্স উপস্থিত। মায়রাকে কোলে নিয়ে আগে ভেতরে প্রবেশ করলো ইহাম। স্ট্রেচারে আলতো করে শুইয়ে দিয়ে কাউকে তোয়াক্কা না করে আদুরে ভিজে ঠোঁট ছুঁয়ে দিল নিস্তেজ মায়রার ললাটে। হেলিকপ্টারের ভেতরটা একটু বিস্মৃত ধূসর রঙের মেটাল বডির। চারপাশে শক্ত ধাতব ফ্রেমের আসনগুলো লম্বা লাইনে বসানো। মাঝখানে ফাঁকা জায়গা আছে যেখানে এখন স্ট্রেচার পেতে শোয়ানো হয়েছে মায়রাকে। একপাশে ছোট ছোট হুক রডে ঝুলছে অক্সিজেন সাপোর্ট সিলিন্ডার। স্ট্রেচারের পাশেই বেঁধে রাখা মেডিকেল কিট, ভেতরে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, ব্যান্ডেজ, ওষুধপত্র ছাদ বরাবর তা ঝুলছে। কমিউনিকেশন কেবল আর ইন্টারকম। মায়রাকে দ্রুত অক্সিজেন মাস্ক পরানো হলো। নার্স দ্রুত হাতে স্যালাইনটা পুশ করে
পালস চেক করলো। হেলিকপ্টারের ভেতরে একে একে ইসহাক চৌধুরী, শিরিন বেগম, শিফুয়া উঠে বসলো। সেনাবাহিনীতে ব্যবহৃত এই হেলিকপ্টার বেশ বড় থাকায় অনায়াসে 18 থেকে 20 জন যেতে পারে। তাই ইব্রাহিম সাথে তাউসও উঠে বসলো। সামনে পাইলটের ককপিট থেকে মৃদু বাতাস আসে ইন্টারকমে। আবারও আকাশপথে ধুলোবালি উড়িয়ে মাটি থেকে উপরে উঠতে লাগলো বাংলাদেশের সেনাবাহিনীর মিশন গ্রেড অপারেশনে ব্যবহৃত M171SS মডেলের হেলিকপ্টারটা। ভেতরের বাতাস ভারী, কাঁপা কাঁপা হেলিকপ্টারটা। কাঁপা কাঁপা শব্দে এগিয়ে চলছে রটার। প্রচণ্ড আওয়াজে কথা বলা অসম্ভব প্রায়। পুরো হেলিকপ্টারটার হালকা দুলছে, যেন বাতাসের সাথে যুদ্ধ করে এগিয়ে যাচ্ছে। ইহাম পাশে বসে মায়রার হাতে শক্ত করে ধরে রেখেছে। তার জ্বলন্ত নজর কেবল মায়রার দিকে স্থির। নার্স মাঝে মাঝে মায়রার ভিটার চেক করছে, ডাক্তার অক্সিজেনের মাত্রা চেক করে যাচ্ছে। তীব্র আওয়াজে কোনো কিছু শোনার উপায় নেই, কেবল ইন্টারকম হেডসেট ছাড়া। ইহামের ভেতরে তখন তোলপাড় চলে, হৃদয়ে তীব্র কম্পন চলছে। মনে হচ্ছে এই দুনিয়ায় আলোড়ন করা সহস্র শব্দের মাঝে কেবলমাত্র মায়রার নিঃশ্বাসের ধ্বনিটুক তাকে পুলকিত করুক। গুনগুন করে শিরিন বেগম কান্না করেই যাচ্ছে। শিফুও চুপচাপ বসে থেকে থেমে থেমে চোখের পানি ফেলছে অল্প আঁচে। ইসহাক চৌধুরীকেও কেমন উত্তেজিত আর চিন্তিত দেখাচ্ছে। এদিকে এক রত্তি স্থির থাকতে পারছে না ইহাম। সিএমএইচ এর ইমার্জেন্সি কক্ষের বাহিরে অস্থির বেগে ছটফট করে পায়চারি করছে শুধু। চোখ ফুলে উঠেছে, দেখে বোঝাই যাচ্ছে তার ভেতরে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে, আর সে সেই জ্বলন সইতে না পেরে ছটফট করছে। ভেতরের উদ্বেগ, অশান্তি ভাব তরতর করে বাড়ছে। বুকের বাঁ পাশের সূচালো ধারালো যন্ত্রণাগুলি তার ভেতর চঞ্চল আর উদ্বিগ্ন করে তুলছে। তীব্র অস্থিরতা আর উদ্বেগ ভাবে ইহাম ধপ করে একটা চেয়ারে বসে নিঃশ্বাসটা নিদারুণভাবে আটকে আসতে চাইছে বলে মুখ হা করে দম নিচ্ছে। ছেলের ভেতরের অস্থিরতার কথা আঁচ করতে পেরে ডুকরে কেঁদে উঠলেন শিরিন বেগম। এগিয়ে গেলেন তার কাছে। বাপ, আমার এত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, তুই একটু শান্ত হ। মা, ও মা। ইহামের গলা জমে আসে, উদ্বিগ্নতায় বুক কাঁপে তার কথা বলতে। মা দেখো, মায়েরা কথা বলছে না আমার সাথে। মেয়েটা কত বেয়াদব হয়েছে দেখেছো তুমি? আমার কথা শুনতেই চায় না। কেমন করে একটা বাচ্চা মেয়েকে আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছো দেখছো? জীবনটা তেজপাতা বানিয়ে দিচ্ছে মাথা মোটা মেয়েটা। আর এখন তো আমাকে শাস্তি দিতে চেয়ে কথা বলাই বন্ধ করে দিতে ব্যস্ত হয়েছে। কেমন বেয়াদব দেখেছো? বক্ষের গহীনে জন্ম নেওয়া পীড়ার জাতাকলে কম্পিত কণ্ঠে আওড়ালো। মায়রার কিছু হবে না তো মা? ও আবার ঠিক হয়ে যাবে তো? আমার ডাকে সাড়া দিবে? ডাক্তার বের হওয়ার পর যদি ও আমার সাথে কথা না বলে, মা তুমি দেখো কিন্তু ওকে আমি খুব বকবো। ওকে এত সাহস কোন বালচাল দিল আমার সাথে কথা না বলার? কলিজাটা দিন দিন বড় হয়ে গিয়েছে মেয়েটার। ও কি ভেবেছে ও চুপচাপ শুয়ে থেকে আমাকে পাগল বানাবে? তা হয়? আমার কি এত সময় আছে নাকি? ইহাম স্থিরভাবে বসতেও পারছিল না, শরীর কাঁপছিল অস্থিরভাবে। শূন্যে তাকিয়ে পাগলের মতো কিছু বিড়বিড় করছিল। তার ওই উন্মাদ মুখায়ব মায়ের মন আরো গলিয়ে দেয়। ডুকরে কাঁদেন শিরিন বেগম। ভেতরের কষ্ট সইতে না পেরে গলা টানা মুরগির মতো ছটফট করতে ছেলেটা তবুও ছটফট করছে। ছেলেটা তবুও নিজেকে কঠিন দেখানোর চেষ্টা করছে। খুব বেশি আঘাতের ফলে যে ছেলে
আজে বাজে প্রলাপ বকছে, তিনি তা বেশ বুঝতে পারছেন। ইহামের ওই এলোমেলো ছন্নছাড়া রূপটা ওনাকে আরও কষ্ট দিচ্ছে। ইসহাক চৌধুরী ছেলের কাছে এসে কাঁধে হাত রাখেন। ইহাম বসা অবস্থায় গলা উঠিয়ে দেখে নেয় বাবাকে। শুকনো ঢোক গেলে মুখের হাবভাব বিধ্বস্ত করুন, চোখগুলি লাল টকটকে হয়ে আছে, ঘামে চিপচিপে মুখটা মলিন বিষাদে ঘেরা। সব সময় দূরত্ব বজায় রাখা ছেলের মনটা তিনি চট করে পড়ে ফেললেন। নরম কণ্ঠে বললেন, ধৈর্য ধরো বাবা, এত ভেঙে পড়ছো কেন? সব ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরবো, তাও মায়রার বিষয়ে? সম্ভব না বাবা। প্রসঙ্গটা যখন ওই বেয়াদব মেয়েটাকে ঘিরে, তখন আমি বাড়াবাড়ি ধৈর্যচ্যুত ব্যক্তি। ওর কোনো বিষয়ে ধৈর্য শব্দটা গ্রহণযোগ্য নয়। ইসহাক চৌধুরী অবাক হলেন ছেলের কথায়। ইহাম ছোটবেলা থেকেই নিজের আবেগ ভালোবাসা প্রকাশ করে কম, এটা বুঝে নেওয়ার দায়িত্বটা যেন তার আশেপাশের সকলের। সেই ছেলে আর বউ এর জন্যে এই ধরনের কথা বলছে। এই কথাতেই তিনি বুঝে নিয়েছেন বউয়ের প্রতি ওনার শক্ত মনে ছেলেটার অনুভূতির কথা। ছেলের ভেতরের মায়রার বাসস্থানের বিষয়টা তিনি বেশ অনুধাবন করতে পেরেছেন। সেই সাথে বুঝলেন ছেলের মনের বর্তমানের অবস্থার কথা। এর পৃষ্ঠে তিনি কি বলে সান্ত্বনা দিবেন বুঝলেন না। আধ ঘন্টার মাঝে যদি ওই বেয়াদব আমার কথার জবাব না দেয়, তখন বোঝাবো আমি। আমার কথা না শোনার জন্য ওর মজা বোঝাবো আমি। কি ভেবেছে ওকে ধমকাই বলে কি আমাকে এইভাবে শাস্তি দিবে? ও কি চাইছে আমি ওর জন্য সব কাজ টাজ ভুলে পাগল হয়ে যাই? আমাকে অস্থির করে ও কি মজা পাচ্ছে ওর সব ধরনের বেয়াদবি মেনে নিলেও? ও কি ভেবেছে আমি এই ধরনের বেয়াদবি মেনে নিব? কখনোই না। উন্মাদের মতো ইহাম ব্যাকুল ভঙ্গিমায় অনর্গল এই ধরনের কথাই বলছে। ছেলের ভয়াবহ বিপর্যয় দেখে শিরিন বেগম কাঁদতে থাকেন। তবে ইসহাক চৌধুরীকে বেশ চিন্তিত দেখালো। তিনি ভীষণ শঙ্কিত ছেলের চাপা আহাজারিতে। এখন তিনি অন্য ভয় পেতে লাগলেন। আল্লাহ না করুন মায়রার ভালো মন্দ কিছু একটা যদি হয়, কারণ মেয়েটার অবস্থা মনে হচ্ছে না ভালো। এমন কিছু যদি হয় তবে ইহামের অবস্থা কেমন হবে তা নিয়ে খুব আশঙ্কায় পড়েছেন তিনি। বেশ সময় নিয়ে ডাক্তার রুম থেকে বের হতেই শৃঙ্খল ভাঙ্গা হিংস্র নেকড়ের মতো ছুটে এলো ইহাম। ক্ষিপ্র ভঙ্গিমায় প্রশ্ন ছুড়ল দারুণ গতিতে, মায়রা কেমন আছে ডক্টর? ও কথা বলতে পারবে এখন? ইহামের প্রশ্নের ঝড়ে সেকেন্ড কয়েকের জন্যে ডাক্তার নিজেই যেন থমকালো। অদ্ভুত চোখে এক পলক দেখে নিল ভীতিগ্রস্ত এলোমেলো এক উন্মাদ মানবকে। ওনার হাতে জড়ানো সাদা গ্লাভসটা তাজা শ্বেত বর্ণের, টকটকে রক্তে ভেজা আছে। সেই তাজা বর্ণে স্পর্শ করলেই বুঝি প্রেয়সীর শরীরের উষ্ণতা অনুভব করা যাবে। সুচালো নজরে সেই রক্ত পরখ করে আবার বিধ্বস্ত কণ্ঠে জিজ্ঞেস করে উঠল, কি হলো? আপনি আবার চুপ করে আছেন কেন? দেখুন মিস্টার ইহাম চৌধুরী, আপনি আগে শান্ত হন, আমার কথাটা শুনুন আগে। ডাক্তারের মুখ আর কথার পৃষ্ঠে না বলা ইঙ্গিতটা যে সুখকর নয়, সেই আঁচটা শিরায় শিরায় ধাবিত হলো। মুহূর্তে রেগে উঠল, কেমন চিবিয়ে চিবিয়ে স্লথ আওয়াজে প্রশ্ন করে, ভাব না দেখিয়ে কি বলবেন সরাসরি বলুন। এত ভঙ্গিমা আমার আবার সহ্য হয় না। ইহাম রেগে আছে, দাঁতে দাঁত কেটে কেবলই অপেক্ষা করছে ডাক্তারের মুখ থেকে সত্যি ঘটনাটা শোনার জন্য। ইহামের ভেতরের তোলপাড় করা তাণ্ডব পাশে দাঁড়ানো ইসহাক চৌধুরী বেশ বুঝলেন। তিনি শঙ্কিত, তবুও ভরসার হাত ছেলের কাঁধে রাখতেই সে জ্বলে উঠে কেমন। বাবা, ডাক্তারের লীলা বন্ধ করে বলো তো হয়েছেটা কি? কি বলতে চাই উনি? আমি জিজ্ঞেস করলাম মায়রার কথা বলতে পারবে কিনা। তিনি সেই উত্তর না দিয়ে কেমন সঙ্গ
কেমন সং সেজে দাঁড়িয়ে আছে। মেজাজ বিগড়ে যাচ্ছে আমার। ইহামের এই সরাসরি বেহাজপূর্ণ কথায় ইসহাক চৌধুরী বেশ লজ্জায় পড়ে যান। বিব্রত বোধ করে অসহায় চোখে তাকান ডাক্তারের দিকে। পাশে চিন্তিত ক্রন্দনরত অবস্থায় দাঁড়িয়ে আছে শিরিন বেগম আর শিফুয়া। ডাক্তার বোধ হয় বুঝলেন ইহামের খিটখিটে রকচটা মেজাজটার কারণ। তিনি ধীরভাবে নম্র গলায় জানালেন, পেশেন্টের অবস্থা বিপদমুক্ত তা বলতে পারছি না, বেশ আশঙ্কাজনক। হাতের গুলিটার চেয়ে মাথার পাওয়া আঘাতটা বেশ গুরুতর। এত গভীর আঘাত পাবার ফলে রোগীর মাথায় মাইন্ড স্টাল ফ্র্যাকচার হয়েছে। 48 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। জ্ঞান ফিরতেও 6 থেকে 12 ঘন্টা প্রয়োজন, এর বেশিও লাগতে পারে। শরীর থেকে রক্তপাতও হয়েছে খুব বেশি। হাতের অবস্থাও খুব ভালো নয়। রোগীর জন্য বিষয়টা ক্রিটিক্যাল। এইটুক কথা শুনেই সারা শরীরে গরম রক্ত ছলক করে প্রবাহিত হতে লাগলো দ্বিগুণ গতিতে। দাঁতে দাঁত পিষে বাঘের থাবার মতো ইহাম চেপে ধরল ডাক্তারের সার্জিক্যাল গাউন। হিস হিসে বলে, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। কি আবল তাবল কথা বলছেনটা কি আপনি? শেখানো বুলি ছাড়ছেন? ভেতরের ওই মাথামোটা বেয়াদব মেয়েটা আমাকে শাস্তি দিতে আপনাকে এসব শিখিয়ে দিয়েছে, তাই না? এর জন্য আগে আপনাকে ধরবো, তারপর ওই গর্দভটাকে। ইহামের উদ্ভটপূর্ণ আচরণে স্তব্ধ হয়ে গেল ইসহাক চৌধুরী। দূর থেকে এতক্ষণে ইব্রাহিম নিজের ক্যাপ্টেনের সব বেপরোয়া ভাবই দেখে গিয়েছে। কিন্তু ক্যাপ্টেন এখন কোন ধরনের পাগলামো শুরু করলো যে ভাঙ্গা উন্মাদনায় লিপ্ত হয়েছে ক্যাপ্টেন, তার ফলাফল কি তিনি জানেন না? এই ডক্টর যদি আর্মির মেডিকেল কর্পসের কাছে কোনো রকম অভিযোগ করে তাহলে কি হবে ভাবলে তার নিজেরই গা শিউরে উঠছে। আর্মিদের গুরুতর একটা অপরাধ অন্তর্বাহিনী নিয়ম ভঙ্গের অপরাধে ক্যাপ্টেনকে অফিসিয়ালি সতর্ক বার্তা, জরিমানা, এমনকি পদবর্তনীয় হতে পারে। এতদিনে গড়ে তোলা জবের এই নিখুঁত ইমেজে দাগ লাগানোর জন্য কেন এমন ব্যস্ত হয়েছেন তিনি? এতদিনের এতগুলি অপারেশনে সবসময় ইহামকে দেখে এসেছেন যে কোনো ভয়াবহ মুহূর্তেও কেমন ঠান্ডা মস্তিষ্কে কাজ করে পরিস্থিতির লাগাম টানতে। কিন্তু এখন এই একটা বিষয়ে কি ওই দৃঢ় মনোবল আর দৃঢ় ব্যক্তিত্বের মানুষটা নিজের উপর ধৈর্য রাখতে পারছে না? ইব্রাহিম দৌড়ে গেল ইহামের কাছে। ইসহাক আর ইব্রাহিম দুজনে মিলে ইহামকে ছাড়িয়ে নিল। অস্থিরভাবে শ্বাস নেওয়া ক্রুদ্ধ ইহামকে ইসহাক চৌধুরী বোঝাতে লাগলেন, বারবার শান্ত হতেও বললেন। ইব্রাহিম শঙ্কিত চোখে একবার তাকালো ডাক্তারের দিকে বিনয়ের সাথে। তখন ইসহাক চৌধুরী বললেন, প্লিজ ডাক্তার, কিছু মনে নিবেন না। আসলে ছেলেটা বৌমার অবস্থায় একটু বেশি রকচটা হয়ে গিয়েছে। আপনি ইটস ওকে। ইহামের দিকে এক পলক তাকালেন ডক্টর। ছেলেটার রাগের আড়ালে লুকায়িত তীব্র এক ভয় আর আতঙ্ক খেলা করছে মুখারব জুড়ে। ছেলেটা বুঝি স্ত্রীর চিন্তায় ব্যাকুলভাবে অস্থির হয়ে আছে। ইহামের ভেতরের ভয়টাকে বুঝে ডক্টর ম্লান হাসলেন। শ্লথ গলায় বললেন, একজন দুঃসাহসী সৈনিক হিসাবে আপনার এই অস্থির ভাব মানায় না মিস্টার ইহাম। পরিস্থিতি আর ব্যক্তি যেমনই হোক, ধৈর্য রাখুন। ট্রেনিং এ কিন্তু আমাদের এটা খুব ভালোভাবে রক্ত করায়। দেখুন না, নিজেদের খুব কাছের মানুষের খুব গুরুতর অপারেশনও কিন্তু করতে হয়। তাদের রক্ত হাতে মাখতে হয়। তাই ধৈর্য রাখুন। আশা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। বাকিটা রোগের জ্ঞান ফেরার পর বলা যাচ্ছে। সার্জিক্যাল গাউন গায়ে জড়িয়ে 35 কি 36 বছরের টগবগে তরুণ হনহন করে
স্থান ত্যাগ করল। ডক্টরের এই বাণী বুঝি একটুও নিতে পারল না ইহাম। ক্রোধের রক্তজবা চোখগুলি দিয়ে স্থির ভঙ্গিতে তাকিয়েছিল সেই পথে। ফোঁস-ফোঁস করে নিঃশ্বাস নেওয়ার সাথে তীব্র আক্রোশ হলো তার। মনের ভেতরে তখন দুটানা দোদুল্যমান। ভেতরটা এত অস্থিরভাবে ছটফট করছে কেন বুঝতে পারছে না। প্রেয়সীর সংশয়, তীব্র আশঙ্কা, না কাউকে নাশ করে দেওয়ার প্রগাঢ় স্পৃহা, নাকি দুটো মিলিয়ে মিশ্র পায়তারায় তরল লাভার মতো বুদবুদ করছে তার ভেতরটা। কি হয়েছে তোর বাবা? নিজেকে সামলাতে পারছিস না কেন? এতটা খাপছাড়া হয়ে গিয়েছিস কবে? ইহাম জবাব দিল না, বরং খানিক ঘুরে চোখ বন্ধ করে দাঁতে দাঁত পিষল। সে নিজেই তো নিজেকে বুঝাতে পারছে না, অন্যের বুঝ কি করে মানবে তার হৃদয়। ভেতরটা উত্তপ্ত লাভার মতো টগবগ করছে। যে মায়রার ওই নিস্তব্ধ করুণ মুখটার ব্যথাটা সে কাকে দেখাবে? চলবে। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, এবং যারা যারা আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।